পুষ্টির ঔষধ সম্পর্কে আপনার ডাক্তার যা জানে না তা আপনাকে হত্যা করতে পারে। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আমি আজকে যে বইটি পড়ব তার নাম হোয়াটস ইয়োর ডক্টর ডাজ নট নো অ্যাবাউট নিউট্রিশনাল মেডিসিন মে বি কিলিং ইউ। পুষ্টির ঔষধ সম্পর্কে আপনার ডাক্তার যা জানে না তা আপনাকে হত্যা করতে পারে। লিখেছেন রে ডে স্ট্যান্ড। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়ের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। 5. হৃদরোগ একটি প্রদাহজনক রোগ। প্রতিদিন আপনি এবং আমি আমেরিকার কোলেস্টেরলের সমস্যার গুরুত্ব সম্পর্কে অনুসরণ করি। কেবল আমি অধ্যায় 2-এ উল্লেখ করেছি, হৃদরোগ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুর 1 নম্বর কারণ। আমার মতো আপনি সম্ভবত অনুমান করেন যে এই ধরনের পরিসংখ্যান এবং বেশিরভাগ মিডিয়াকে পরামর্শ দেয় কোলেস্টেরল হৃদরোগের কারণ। যদি তাই হয়, আপনি হয়তো স্তব্ধ হয়ে যেতে পারেন, যতটা আমি জানতে পেরেছিলাম যে কোলেস্টেরল হৃদরোগের পিছনে অপরাধী নয়, রক্তনালীর প্রদাহ হয়। আমার গবেষণায় জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ট অ্যাটাক রোগীদের অর্ধেকেরই বেশি সংখ্যক রোগী স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা রয়েছে। এবং আপনি কি অনুমান করতে পারেন যে আমি যা আবিষ্কার করেছি তা রক্তনালীর প্রদাহকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে বা সম্পূর্ণরূপেভাবে দূর করে? এটা ঠিক। পুষ্টিকর সম্পূরক হার্ট অ্যাটাকের চিকিৎসা ও প্রতিরোধে এর আবিষ্কারটি বৈপ্লবিক। কেবলমাত্র কোলেস্টেরল কমানোর দিকে মনোনিবেশ করার পরিবর্তে আপনার ধমনীতে প্রদাহের কারণ হ্রাস করার প্রয়োজনীয় পদক্ষেপগুলি বুঝতে হবে। এই পদ্ধতির হৃদরোগের প্রতিরোধ এবং বিপরীতে উল্লেখযোগ্য এবং নাটকীয় প্রভাব থাকতে পারে। কোলেস্টেরল সম্পর্কে কি আপনি কি জানেন যে রক্তে উচ্চতর কোলেস্টেরল সবসময় করোনারি ধমনী রোগ এবং স্ট্রোকের ঝুঁকির কারণ হিসাবে বিবেচিত হয় না? 1972 সালে যখন আমি প্রথম ওষুধ অনুশীলন শুরু করি, তখন আমরা যে কোনো কোলেস্টেরলের মাত্রা 320-কে স্বাভাবিকের চেয়ে কম বলে মনে করি। আমি স্পষ্টভাবে মনে করি যে রোগীদের কোলেস্টেরলের মাত্রা 280 বা 310 ছিল, তাদের চিন্তা করবেন না, কারণ তাদের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক ছিল। 70-এর দশকের শেষের দিকে আমরা বুঝতে শুরু করেছি যে কোলেস্টেরলের মাত্রা যত বেশি, স্ট্রোকের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি তত বেশি। এটি ফ্রেমিংহাম অধ্যয়নের বৃহত্তম অংশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যা ফ্রেমিংহামে বসবাসকারী রোগীদের একটি বৃহৎ জনসংখ্যাকে গ্রাস করেছিল। রোগীরা এই গবেষণায় বলেছিলেন যে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির সাথে সাথে হার্ট অ্যাটাকের ফ্রিকোয়েন্সিও বেড়েছে। এই গবেষণার পর 200 এর বেশি কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিক বলে বিবেচিত হয় এবং 240-এর বেশি কোলেস্টেরলের মাত্রা রোগীকে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকিতে রাখে। 1980-এর দশকের গোড়ার দিকে চিকিৎসকরা শিখতে শুরু করেছিলেন যে সমস্ত কোলেস্টেরল হেলদি নয় বা কম খারাপ। আমরা শিখেছি যে এইচডিএল উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল আসলে ভালো এবং উচ্চতর এইচডিএল কোলেস্টেরল তত ভালো। এটি আমাদের ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল যা খারাপ। এলডিএল ধমনীর দেওয়াল বরাবর কোলেস্টেরল ফলক তৈরি করে এবং ধমনী সংকুচিত করে। এইচডিএল কোলেস্টেরল আসলে আসে এবং ধমনী পরিষ্কার করে, জমা হয়। এই আবিষ্কারের পর আমরা কেবলমাত্র মোট কোলেস্টেরলের মাত্রাই পরীক্ষা শুরু করি না, বরং উপস্থিত ভালো এবং খারাপ উভয় কোলেস্টেরলের মাত্রা নির্ণয় করতে শুরু করি।
আমরা মোট কোলেস্টেরলকে এইচডিএল কোলেস্টেরল দ্বারা ভাগ করে একটি অনুপাত গণনা করি। এই অনুপাতটি যত কম হবে রোগীর পক্ষে তত ভালো হার্টের অস্বস্তিতে আসে। এখন নিয়মিতভাবে এইচডিএল এবং এলডিএল কোলেস্টেরল উভয়ের মাত্রা পরীক্ষা করা সাধারণ অভ্যাস। বলা বাহুল্য যে আমরা সবাই কোলেস্টেরলের গুরুত্ব এবং এলডিএল কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তীব্রভাবে সচেতন। আমি এখন পর্যন্ত আপনার সঙ্গে যা শেয়ার করেছি তা খুবই সাধারণ জ্ঞান। আপনি কি আরও বেশি জ্ঞানের জন্য প্রস্তুত? এলডিএল কোলেস্টেরল সত্যিই খারাপ নয়। ঈশ্বর এসটি তৈরি করার সময় ভুল করেননি। নেটিভ এলডিএল কোলেস্টেরল যে ধরনের শরীর মূলত তৈরি করে সেটা ভালো। প্রকৃতপক্ষে এটি ভালো কোষের ঝিল্লি, অন্যান্য কোষের অংশ এবং আমাদের শরীরের প্রয়োজনীয় বিভিন্ন হরমোন তৈরির জন্য এটি অপরিহার্য। আমরা এটা ছাড়া বাঁচতে পারতাম না। প্রকৃতপক্ষে যদি আমরা আমাদের খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণে না পাই, যে আমাদের শরীর আসলে এই ধরনের কোলেস্টেরল তৈরি করবে। সমস্যা তখনই ঘটতে শুরু করে যখন ফ্রি র্যাডিক্যালগুলি নেটিভ এলডিএলগুলির কোলেস্টেরলের পরিবর্তন বা অক্সিডাইজ করে। এটি এই পরিবর্তিত এলডিএল কোলেস্টেরল যা সত্যিই খারাপ। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে 1989 সালের একটি সংখ্যায় ড্যানিয়েল স্টেনবার্গ দাবি করেছিলেন যদি রোগীদের অক্সিডাইজেশনকে নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তবে এলডিএল কোলেস্টেরল খারাপ হবে না। ডক্টর স্টেনবার্গের তত্ত্ব প্রকাশের পর থেকে কয়েক বছর ধরে তার তত্ত্বকে প্রমাণিত বা অপ্রমাণিত করার জন্য শত শত গবেষণা পরিচালিত হয়েছে। কেন বিজ্ঞানী এবং গবেষকরা ডক্টর স্টেনবার্গের নতুন তত্ত্বের সাথে এত উৎসাহের সঙ্গে যে গবেষণা করলেন তা আপনি উপলব্ধি করতে পারেন। সর্বোপরি শুধুমাত্র এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1.5 মিলিয়ন হার্ট অ্যাটাকের মধ্যে এই রোগীদের প্রায় অর্ধেকের বেশি 65-র কম বয়সী হবে। আমাদের পরিচিত সকল বন্ধু বা প্রিয়জন আছে যারা খুব ভালো স্বাস্থ্য আছে বলে মনে হয়েছিল, তারা শুধুমাত্র হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গেছেন। যদি স্টেনবার্গের তত্ত্ব অপ্রস্তুত হয় তাহলে নতুন প্রতিরোধমূলক এবং চিকিৎসা প্রকৌশলের বিশাল যে একটা দরজা খুলে যাবে। 1997 সালে গবেষক দ্য মার্কোডিয়াস সমস্ত গবেষণার একটি চিত্রাকর্ষক পর্যালোচনা করেছিলেন, যেগুলো স্টেনবার্গ প্রথম তার তত্ত্বের উপস্থাপন করার পর থেকে মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছিল। ডায়াজ উপসংহারে পৌঁছেছিলেন যে রোগীদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের সর্বোচ্চ মাত্রা রয়েছে, তাদের প্রকৃতপক্ষে করোনারি ধমনী রোগের পরিমাণ সবচেয়ে কম ছিল। এই সময়ে করা প্রাণীদের গবেষণা এবং স্টেনবার্গের তত্ত্বকে সমর্থন করেছিল। অ্যান্টিঅক্সিডেন্ট এবং তাদের সহায়ক পুষ্টি আমাদের 1 নম্বর ঘাতক হৃদরোগের বিরুদ্ধে যুদ্ধে নতুন আশা হয়ে উঠেছে। প্রদাহের জন্য প্রতিক্রিয়ার প্রকৃতি। এলডিএল কোলেস্টেরল রক্তনালীগুলির প্রদাহের পিছনে একমাত্র উদ্দীপক নয়। অন্যান্য প্রধান কারণগুলির মধ্যে রয়েছে হোমোসিস্টেন নামক কিছু, যা আমি 6 অধ্যায়ে আলোচনা করব, এবং মুক্ত রেডিক্যাল যা সিগারেট, ধূমপান, উচ্চ রক্তচাপ, চর্বিযুক্ত খাবার এবং ডায়াবেটিস সৃষ্টি করে। আমাদের ধমনীতে যে প্রদাহ হয় তা শরীরের অন্য কোথাও পাওয়া প্রদাহের মতোই প্রতিক্রিয়ার মতোই। আমি এই প্রক্রিয়াটিকে সাধারণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে আপনি সেলুলার স্তরে আসলে কি ঘটছে তা আরও ভালোভাবে বুঝতে পারেন। এই প্রক্রিয়ার মিনিটের বিষয়ের চেষ্টা করে আটকাবেন না, এবং বেশিরভাগ চিকিৎসকদের পক্ষে এটি বোঝা মুশকিল। তাই আপনি যদি এটি সব না পান তবে খারাপ বোধ করবেন না। তারপরে আমি ব্যাখ্যা করব কিভাবে আপনি আপনার ধমনীতে এই অপমান থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এটি সত্যি খুব সহজ। আপনি যখন একটি সাধারণ মাঝারি আকারের ধমনী ক্রস অংশটি দেখেন চিত্র থেকে, তখন আপনাকে
দেখবেন এন্ডোথেলিয়াম নামে প্রথম স্তরটি আপনি দেখতে পাবেন। এটি ধমনীর টিস্যুর পাতলা আস্তরণ। আমি যে সমস্ত কিছুর বিষয়ে কথা বলতে আছি তার মধ্যে কোষের এই পাতলা স্তর এবং আস্তরণের পৃষ্ঠের নিচের অংশটিকে সাবেন্ডোথেলিয়ান বেশ বলা হয়। ধমনীর অভ্যন্তরে পৃষ্ঠটি হচ্ছে একটি সংবেদনশীল একক স্তরের কোষ দ্বারা গঠিত, যাকে বলা হয় এন্ডোথেকল, এবং নিচে পেশি স্তর রয়েছে। এন্ডোথেলিয়াম এবং পেশি স্তরের মধ্যে সাবেন্ডোথেলিয়াল স্থান। এখানেই সমস্ত ক্ষতি হতে শুরু করে। নেটিভ এলডিএল কোলেস্টেরল আসলে সাবেন্ডোথেলিয়াল পেশে আটকে যায়, যেখানে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট না থাকলে এটি সহজেই অক্সিডাইজ করা যায়। এই অক্সিডাইজ এলডিএল কোলেস্টেরলটি তখন মনোসাইট সেতু কণিকার দ্বারা সহজেই ডাবল আপ হয় এবং যতক্ষণ না এটি আক্ষরিকভাবে চর্বি দিয়ে স্টাকড হয়। মনে রাখবেন, এলডিএল কোলেস্টেরল অক্সিডাইজ না হলে এটি ঘটবে না। যখন এই মনোসাইটটি অক্সিডাইজ এলডিএল কোলেস্টেরল দিয়ে ঠাসা হয়ে যায়, তখন এটি একটি হোমোসেল হয়ে যায়। ফোম সেল এই এলাকায় অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এবং ধমনী সংবেদনশীল আস্তরণের ক্ষতি করে। এটি এন্ডোথেলিয়ামের আঘাত এবং কর্মহীনতার দিকে পরিচালিত করে এবং ধমনী সক্রিয় হওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, চলমান থাকে। প্রদাহের জন্য প্রতিক্রিয়া, যার একটি চার পদক্ষেপ প্রক্রিয়া। ধাপ 1, এন্ডোথেলিয়ামের প্রাথমিক অপমান। এন্ডোথেলিয়াম হলো একটা অত্যন্ত সংবেদনশীল আস্তরণ যা সামান্যতম জ্বালা পোড়ার জন্য ঝুঁকিপূর্ণ। প্রায় সমস্ত গবেষণার বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন যে ধমনী শক্ত হওয়া শুরু করে যখন অক্সিডেটিভ স্ট্রেস যখন এই একক কোষের স্তরকে ক্ষতি করে বা বিরক্ত করে। অক্সিডাইজ এলডিএল কোলেস্টেরল, হোমোসিস্টেইন এবং অত্যধিক ফ্রি রেডিক্যালগুলি অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে, যা এন্ডোথেলিয়ামকে আঘাত করে। এটি তখন ঘটে যখন নেটিভ এলডিএল কোলেস্টেরলগুলো ধমনীর আস্তরণের ঠিক নিচের অংশে প্রবেশ করতে সক্ষম হয়, যাকে সাবেন্ডোথেলিয়ান স্পেস বলা হয়, যেখানে একটি অক্সিডাইজ হয়ে যায়। এই কোলেস্টেরল তখন ধমনীর আস্তরণে জ্বালারোধ করতে শুরু করে। ধাপ 2, প্রদাহের জন্য প্রতিক্রিয়া। আমাদের শরীরের একটি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা ধমনীর এই এন্ডোথেলিয়ামকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। আঘাতের ক্ষেত্রে যে আমাদের শরীর ক্ষতিকারক অক্সিডাইজ এলডিএল কোলেস্টেরল নির্মূল করার প্রয়াসে কিছু শ্বেতকোষ, প্রধানত মনোসাইট প্রেরণ করে প্রতিক্রিয়া জানায়। এখানে মনোসাইটের প্রতিরক্ষা দল এন্ডোথেলিয়ামের জ্বালা কমানোর প্রয়াসে শত্রুকে ধাক্কা দিতে শুরু করে। এই প্রদাহজনক প্রতিক্রিয়া সফল হলে সমস্যাটি শেষ হয়ে যায় এবং ধমনীর আস্তরণ মেরামত করা হয়। তবে এটি একটি সাধারণত ঘটে না। এটি মনোসাইটকে একটি সাদা মিলিব্যাগ হিসাবে ভাবুন। এটি যখন চারপাশে গাড়ি চালায়, বাচ্চাদের তুলে নিয়ে যায় এবং তাদের সঠিক জায়গায় ছেড়ে দেয়, তখন এটি যে কোনো সময় যতগুলি বাচ্চা বহন করতে পারে তার মধ্যে সীমাবদ্ধ, কারণ এটিতে অনেকগুলো আসল এবং সিট বেল্ট রয়েছে। একটি ভালো দিনে একটি মনোকৃতির জন্য এটি সত্য। যখন আমরা সুস্থ থাকি তখন তারা ঘুরে বেড়ায়, নেটিভ এলডিএল কোলেস্টেরল বাছাই করে এবং অন্যান্য নেটিভ এলডিএল কোলেস্টেরলকে বাদ দেয়, এবং ঠিক এমন একটি মিনি ভ্যানের মতো মনোসাইটগুলো একবারে এতগুলো নেটিভ এলডিএল কোলেস্টেরলকে না বহন করতে পারে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া হিসাবে পরিচিত। যখন নেটিভ এলডিএল কোলেস্টেরলগুলো অক্সিডাইজ হয়ে যায়, তখন কোলেস্টেরলের কণাগুলো আর ছোট বাচ্চাদের জন্য নিরীহ থাকে না। পরিবর্তে তারা এখন শরীরের জন্য হুমকি স্বরূপ, এবং মনোসাইটগুলো সম্পূর্ণ ভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদের তুলে নেয়। মনোসাইটগুলি ক্রমাগত বিকৃত অক্সিডাইজ এলডিএল কোষগুলোকে সংগ্রহ করতে থাকে, কিন্তু তারা কোনোটি বের হতে দেয় না। এটি অনেকটা স্থূল কিশোরদের একটা জ্ঞানের মতো পিছনের দরজা দিয়ে মিনি ভ্যানে ঢোকার মতো, যা লিভারের কোনো নিয়ন্ত্রণ নেই এই বাচ্চাদের সংখ্যার উপর।
যদি এটা ঘটতো তাহলে ভ্যানটি অচল হয়ে যাবে এবং এটা শীঘ্রই তা হয়ে যাবে, শীঘ্রই ট্রাফিক জ্যাম শুরু হবে। যখন মনোসাইট খারাপ কোলেস্ট্রলের সম্মুখীন হয় তখন একই রকমের সমাধান, যেহেতু কোনো প্রাকৃতিক প্রতিক্রিয়ার ব্যবস্থা নেই, তাই মনোসাইটটি এতটাই অক্সিডাইজ এলডিএল কোলেস্টেরল চর্বি দ্বারা পূর্ণ হয়ে যায় যে এটি একটি কঙ্কুশে পরিণত হয়। এবং এটি ঠিক আপনার মনের মতোই এটি একটি কোষ, যা দেখতে চর্বির বলের মতো। এই ফোম কোষটি তখন ধমনের আস্তরণের সাথে নিজেকে সংযুক্ত করে এবং ধমনী শক্ত হওয়ার প্রাথমিক ত্রুটি তৈরি করে, যাকে বলা হয় একটি চর্বিযুক্ত ধারা, ফ্যাটি স্ট্রিক, একটি প্রদাহজনক ক্ষত। এটি অ্যাথেরোস্ক্লেরোসিস নামে পরিচিত এই প্রক্রিয়ার প্রাথমিক ধাপ। যদি প্রক্রিয়াটি কেবল এখানেই বন্ধ হয়ে যায় তবে শরীরের অন্তত এই ত্রুটিটি পরিষ্কার করার সুযোগ থাকবে। কিন্তু ব্যাপারটা এমন নয়। যে কোনো যুদ্ধের মতো এই প্রক্রিয়ার কিছু জামানত ক্ষতি রয়েছে। অন্য কথায়, যে আমাদের ধমনীতে আস্তরণকারী কোষগুলোর পাতলা দুর্বল স্তরটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়, যে প্রক্রিয়াটি এটি নিরাময় করার কথা। এটি আসলে আরও প্রদাহ সৃষ্টি করে, যা আরও মনোসাইটকে আকর্ষণ করে এবং ফলস্বরূপ স্থানীয় এলডিএল কোলেস্টেরলকে অক্সিডাইজ করে এলডিএলে পরিণত করে। এটি এলাকায় একটি দীর্ঘস্থায়ী প্রদাকার জন্য প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করে। আমাদের ধমনের আস্তরণের চারপাশে ধাপটি দীর্ঘস্থায়ী প্রদাহের জন্য প্রতিক্রিয়া। দীর্ঘস্থায়ী প্রদাহ হার্ট অ্যাটাক, স্ট্রোক, এডিফ্ল্যান্ট ভাস্কুলার ডিজিজ এবং অ্যানিমিজমের অন্তর্নিহিত কারণ। এগুলিকে পরিপূরক কার্ডিওভাস্কুলার রোগ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। আমাদের শরীরের ধমনী জড়িত লোক। যখন ধমনী প্রদাহ অব্যাহত থাকে, আমি যে সহজ ফ্যাটি স্ট্রিকটি বর্ণনা করেছি তা পরিবর্তিত হতে শুরু করে। প্রদাহ শুধু বেশি সেতুকলিকালেকে প্রাথমিকভাবে মনোসাইট আকর্ষণ করে না, মনোসাইটগুলি আরও অক্সিডাইজ এলডিএল কোলেস্টেরলকে দিয়ে নিজেদেরকে পূর্ণ করে। এর ফলে অনেক বেশি পুরো ফলক তৈরি হয় এবং ধমনী শক্ত হওয়ার প্রক্রিয়া এখন ভালোভাবে চলতে থাকে। এই দীর্ঘস্থায়ী প্রদাহটি ধমনীটির পেশি স্তরটি প্রসারণ নামক একটি প্রক্রিয়ার দ্বারা ঘন করে তোলে, আরও ঘন এবং আরও ঘন পেশিকোষ তৈরি করে। ফলে ধমনী সরু হতে শুরু করে। এই পুরো প্রক্রিয়াটি একটি দুষ্ট চক্র। শুধু প্লেট তৈরি হয় না, ধমনী ঘন হয়ে যায়। সাধারণত নাইট্রিক অক্সাইড নামক একটি গুরুত্বপূর্ণ পণ্য মুক্তির মাধ্যমে এন্ডোথেলিয়ামের স্তরটি ভালোভাবে কাজ করে। একটি প্রদাহজনক প্রতিক্রিয়ার সময়, যাই হোক, এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইডের উপযুক্ত নিঃসরণ বন্ধ হয়ে যায়, যার ফলে এন্ডোথেলিয়াম খারাপভাবে কাজ করে। এর ফলে প্লেটলেটগুলি প্লেটের সাথে লেগে থাকে এবং প্লেটের চারপাশে ধমনী খিঁচুনিতে চলে যায়। ফোম কোষগুলি জমা হতে শুরু করে, আরও মনোসাইটকে আকর্ষণ করে, যা অবশেষে ফেনা কোষে পরিণত হয়। মসৃণ পেশি প্রসারিত হতে শুরু করে এবং এই অঞ্চলে স্থানান্তরিত হতে শুরু করে এবং ধমনী লুমেন সরু হতে শুরু করে। ধমনীর আস্তরণ আরও অকার্যকর হয়ে পড়ে, যা ধমনীর খিঁচুনি এবং প্লেটলেটগুলির আনুগত্যের কারণে আরও সরু হয়ে যায়। ধাপ 4, প্লেট ফাটা। প্রায় 50% হার্ট অ্যাটাকের চূড়ান্ত ঘটনা হলো এই প্লেটগুলির মধ্যে একটি ফেটে যাওয়া এবং একটি ফেটে যাওয়া ফ্লটের চারপাশে জমাট বাঁধা। এই পরিস্থিতির কারণে এই ধমনীটি তীব্র এবং আকস্মিকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা হৃৎপিণ্ডের সেই অংশে রক্ত প্রবাহকে অবরুদ্ধ করে। সম্ভাব্য বিপজ্জনক ফলকগুলো প্রায়শই ছোট হয় এবং এমনকি ধমনীতে উল্লেখযোগ্য সংকীর্ণতার সৃষ্টি করতে পারে না। ফলক ফেটে যাওয়ার আগে হৃদরোগের নির্ণয় করা কঠিন। আপনি এখন দেখতে পাচ্ছেন কেন এই রোগটি এত নীরব এবং অবিশ্বাস্য, যে যতক্ষণ না প্লেট ফেটে যায় এবং আসলে ধমনীকে ব্লক করে দেয়। অক্সিডেটিভ স্ট্রেস এই ফলকগুলি ভাঙনের কারণও হতে পারে, যা শেষ পর্যন্ত তাদের ফেটে যায়। ধমনীগুলো এমনভাবে সংকুচিত হতে পারে যে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে।
আপনার কি কখনো এমন কোনো বন্ধু বা পরিবারের সদস্য আছে যিনি তার ধমনীতে দায়ী ইঞ্জেকশন দিয়েছেন যে তা একটি বা তার সমস্ত করোনারিতে গুরুতর সংকীর্ণতা ছিল কিনা? এই রোগীদের সাধারণত বুকে ব্যথা লক্ষণ থাকে বা ডাক্তাররা যাকে অস্থির এনজাইমা বলে থাকেন। এই ধরনের পরিস্থিতিতে ডাক্তাররা হয় এনজিওপ্লাস্টি ধমনীর বেলুনি মাধ্যমে জাহাজগুলি খুলে দেন বা অস্ত্রোপচারের মাধ্যমে এই বাধাগুলি বাইপাস করেন। আপনি যদি হাসপাতালের আশেপাশে একজন কার্ডিওলজিস্ট বা কার্ডিওভাস্কুলার নায়ক যিনি এই অনুশীলনের একটি দিন কাটান, আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে তাকে আমাদের আগুন লাগাতে তার বেশিরভাগ সময় ব্যয় করতে হবে। তিনি সাধারণত ট্রাইফ্লেমেন্টারি প্রক্রিয়ার শেষে থাকা রোগীদের চিকিৎসা করেন, জীবন বাঁচাতে প্রাচীরের উপর তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে। রোগীদের জীবনযাত্রার পরিবর্তনগুলি ধীর করার জন্য প্রয়োজনীয় এবং এমনকি আশা করা যায় এই বিধ্বংসী রোগকে প্রতিরোধ করতে এবং ভবিষ্যতে তার পরিষেবাগুলির প্রয়োজনীয়তার বোধ করতে প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার জন্য খুব বেশি সময় বাকি নেই। সত্য প্রতিরোধ গবেষণ কি বলে? ভালো খবর হলো যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং তাদের সহায়ক পুষ্টিগুলি ধমনীতে প্রদাহের সমস্ত কারণকে কমিয়ে দিতে পারে বা অন্তত উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। হৃদরোগের দিকে তাকিয়ে স্বতঃস্ফূর্ত ক্লিনিক্যাল স্টাডির পুষ্টির সম্পূরক ব্যবহারের সাথে একটি উল্লেখযোগ্য স্বল্প স্বাস্থ্য সুবিধার রিপোর্ট করে। আসুন আমি এখন প্রতিটি পুষ্টির দিকে তাকাই এবং এই প্রদাহজনক প্রতিক্রিয়া কমাতে বা প্রতিরোধ করার ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা কী তা দেখি। ভিটামিন ই। ভিটামিন ই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যখন এটি ধমনী শক্ত হওয়ার প্রক্রিয়াকে বাধা দেয়। ভিটামিন ই এই ধরনের শক্তিশালী প্রতিরক্ষা প্রদানের প্রধান কারণ হলো এটি ফ্যাট দ্রবণীয়। এটি কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। ভিটামিন ই আসলে এলডিএল কোলেস্টেরলের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে। নেটিভ এলডিএল কোলেস্টেরলের কোষের ঝিল্লির মধ্যে ভিটামিন ই এর মাত্রা যত বেশি হবে, এলডিএল কোলেস্টেরল পরিবর্তিত বা অক্সিডাইজড হওয়ার জন্য তত বেশি প্রতিরোধী হবে। দেশি ও এলডিএল কোলেস্টেরল যেখানেই যায় ভিটামিন ই এর সাথে কি ঠিকই ভ্রমণ করে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে যেমন আমি আগে উল্লেখ করেছি, এলডিএল কোলেস্টেরল ধমনীর মধ্যে জারিত হয় না, কিন্তু শুধুমাত্র যখন এটি পাতলা আস্তরণের মধ্য দিয়ে এবং সাবেন্ডোথেলিয়াল স্পেসে যায়। গবেষকরা এখন বিশ্বাস করেন যে রক্তের উৎসের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ধমনীতে এই পরিবর্তন ঘটতে দেয় না। সাবেন্ডোথেলিয়াল স্পেসের আশেপাশের কোষগুলি উল্লেখযোগ্যভাবে কম অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রদান করে। নেটিভ এলডিএল কোলেস্টেরলের ভিটামিন ই কন্টেন্ট বেশি হলে সাবেন্ডোথেলিয়াল স্পেসে গেলেও এটি অক্সিডাইজড হওয়া থেকে সুরক্ষিত থাকে। মনে রাখবেন, মনোসাইট কণিকা নেটিভ এলডিএল কোলেস্টেরলগুলি তুলে নেয় এবং ফেলে দেয় যাতে বিল্ড আপ না হয়। নেটিভ এলডিএল কোলেস্টেরলকে পরিবর্তন করা থেকে শুরু করে পুরো প্রদাহ প্রক্রিয়াকে আটকাতে পারে। ভিটামিন সি। সাম্প্রতিক গবেষণাগুলি আমাদের দেখায় যে ভিটামিন সি হলো পরিপূরক এন্ডোথেলিয়ামের মধ্যে একটি সেরা অ্যান্টিঅক্সিডেন্ট। রক্ত প্রাথমিকভাবে কারণ এটি জলে দ্রবণীয় মিথেনকে রিমেম্বার ফাংশন সংরক্ষণ এবং সুরক্ষা দেখানো হয়েছে। এন্ডোথেলিয়াল কর্মহীনতা এই প্রদাহজনক প্রক্রিয়ার মূলে রয়েছে। যেহেতু ধমনীর এই পাতলা আস্তরণের অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত উদ্বেগের বিষয়, তাই অনেক গবেষণা জড়িত রয়েছে। পরিপূরক ভিটামিন সি কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ বা হ্রাস করতে সাহায্য। ভিটামিন সি প্লাজমা এবং সাবেন্ডোথেলিয়াম উভয়ের মধ্যে অক্সিডাইজড হওয়া থেকে এলডিএল কোলেস্টেরলকে রক্ষা করতে কার্যকর প্রমাণিত হয়েছে। তবুও ভিটামিন সি এর আরেকটি সুবিধা হলো যে এটিতে ভিটামিন ই এবং অন্তঃকোষীয় ব্লুবার্টের পূরণ উৎপাদন করার ক্ষমতা রয়েছে, যাতে তারা বারবার ব্যবহার করা যেতে পারে। গ্লুটাথিয়ন হলো সবচেয়ে শক্তিশালী অন্তঃকোষীয় একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রতিটি কোষের মধ্যে তা উপস্থিত থাকে।
পরিচিত করোনারি ধমনির রোগে আক্রান্ত রোগীদের তাদের কোষের মধ্যে গ্লুটাথিয়নের মাত্রা কম থাকে যাদের ধমনী সুস্থ লোকদের তুলনায়। গ্লুটাথিয়ন একটি মূল অ্যান্টিঅক্সিডেন্ট কারণ এটি সাবেন্ডোথেলিয়ান স্ট্রেসের চারপাশে থাকা সমস্ত কোষে থাকে। আপনি যখন কোষের জন্য আরও গ্লুটাথিয়ন, সেলেনিয়াম, ভিটামিন বি কুইন, মিয়াসিন এবং ভেন্ডিসিটাইল এলসিস্টাইল তৈরির জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করেন, তখন আপনি শরীরের সামগ্রিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করছেন। বায়োফ্ল্যাভোনয়েডস। আমাদের ফল এবং সবজির মধ্যে হাজার হাজার বায়োফ্ল্যাভোনয়েড বিদ্যমান। এখানে একটি সাধারণ নিয়ম রয়েছে, আপনার ফল এবং শাকসবজির রং যত বৈচিত্র্যময় হবে আপনি তত বেশি বায়োফ্ল্যাভোনয়েড পাবেন। এই অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলির কিছু অ্যান্টি অ্যালার্জেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। রেড ওয়াইন এবং আঙুরের রসে পলিফেনল নামে একটি পণ্য রয়েছে, উদাহরণস্বরূপ, যা অক্সিডাইজ এলডিএল কোলেস্টেরলের গঠন হ্রাস করতে দেখা গেছে। তারা এন্ডোথেলিয়ামের অখণ্ডতা রক্ষা করতে ও সাহায্য করে। আঙুর বীজের নির্যাস দীর্ঘস্থায়ী প্রদাহজন্য রোগ প্রতিরোধে সাহায্য করার জন্য সেরা বায়োফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট বলে বিশ্বাস করা হয়। পুষ্টির ঔষধ, সত্যিকারের প্রতিরোধ। গবেষণা বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে হৃদরোগের মূল কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেসের ফলে প্রদাহর কারণ। এখন অভ্যাসকারী চিকিৎসক আমার মতো এই তথ্যটি গ্রহণ করতে হবে এবং এটিকে আপনার জন্য ব্যবহারিক এবং উপযোগী করে তুলতে হবে। রোগী কিন্তু চিকিৎসক এবং গবেষক উভয়ের বেশ পুষ্টিকে ওষুধ হিসাবে বিবেচনা করার প্রবণতা রয়েছে, অর্থাৎ তারা শরীরের প্রতিক্রিয়া একবার পরীক্ষা করে যাতে তারা এর সঠিক সম্ভাবনা শিখতে পারে। শুধুমাত্র একটি পুষ্টি, একটি উদাহরণস্বরূপ, তারা ভিটামিন ই নিয়ে একটা অধ্যয়ন পরিচালনা করবে, তারপর একটি নিজ গবেষণায় ভিটামিন সি দেখবে এবং তারপর একটা পৃথক গবেষণা বিটা ক্যারোটিনের প্রভাব পরীক্ষা করবে। মাঝে মাঝে একটি ক্লিনিক্যাল ট্রায়াল স্বাস্থ্য সুবিধার কোনো লক্ষণীয় প্রভাব দেখায় না এবং চিকিৎসক এবং গবেষকরা সেই নির্দিষ্ট পুষ্টির পুনর্নির্মাণ করতে দ্বিধা করেন। মিডিয়া এবং চিকিৎসা সাহিত্যে আপনি যে বিতর্ক দেখতে পাচ্ছেন সেটি এটি তৈরি করে। চিকিৎসকরা সন্দেহে ছাড়িয়ে জানতে চান যে কোনো নির্দিষ্ট পুষ্টিকর পুষ্টির সম্পূরক কোনো ধরনের সুপারিশ করার আগে রেকর্ডে যেতে সাহায্য করবে, কিন্তু তারা পুষ্টির ওষুধের সব গুরুত্বপূর্ণ সমন্বয়মূলক প্রভাবগুলি অনুপস্থিত থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্টগুলি একসঙ্গে কাজ করার উপায়গুলিকে বোঝে। অক্সিডেটিভ স্ট্রেস বন্ধ করার জন্য, সমস্ত ফ্রি রেডিক্যালগুলি পরিচালনা করার জন্য শরীরে যথেষ্ট অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি তাদের কাজটি ভালোভাবে করার জন্য সমস্ত সহায়ক পুষ্টির প্রয়োজন। এই উপাদানগুলি সমন্বয়ে কাজ করে কারণ তারা অক্সিডেটিভ স্ট্রেসকে পরাজিত করার চূড়ান্ত লক্ষ্য অর্জন করে। আমি পরামর্শ দিই যে আমার রোগীরা সর্বোত্তম স্তরে কোষ এবং টিস্যুতে সমস্ত পুষ্টি সরবরাহ করে। আমি এমনকি শুরু করা থেকে এই প্রদাহজনক প্রক্রিয়া বন্ধ করতে চাই। অতএব আমি সুপারিশ করি যে তারা এলডিএল কোলেস্টেরলের মধ্যে ভিটামিন ই এর সর্বোচ্চ মাত্রা থাকতে পারে যাতে এটিকে অক্সিডাইজড হওয়া থেকে রক্ষা করা যায়। আমি দেখেছি যে আমার রোগীদের এন্ডোথেলিয়ামের অখণ্ডতা রক্ষা করতে, এলডিএল কোলেস্টেরলের অক্সিডেশন কমাতে এবং ভিটামিন ই এবং গ্লুটাথিয়ন পুনরুৎপাদন করতে সর্বোত্তম মাত্রায় ভিটামিন সি থাকা প্রয়োজন। বিটা ক্যারোটিন সমস্ত বিভিন্ন ধরনের ক্যারোটিনের সাথে এই প্রক্রিয়াটি প্রতিরোধবাদী করতে সাহায্য করার জন্য প্রয়োজনীয়। আমি কোষের মধ্যে গ্লুটাথিয়নের মাত্রা বাড়াতে চাই শরীরকে এর পূর্বশ সেলেনিয়াম, ভিটামিন বি কুইন এবং এলসিস্টাইল এবং মিয়াসিন দিয়ে। পরবর্তী অধ্যায়ে আপনি কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে ফলিক অ্যাসিড এবং ভিটামিন B6 এবং B12 গুরুত্ব শিখবেন। আবার এই সমস্ত পুষ্টিগুলি ধমনীর প্রদাহ দূর করতে বা কমাতে একসাথে কাজ করে।
এই সমস্ত পুষ্টিকে একসাথে সম্পূরক করার সিনার্জিস্টিক প্রভাব হলো চাবিকাঠি। সেই কারণে সেলুলার পুষ্টি আমাদের স্বাস্থ্যের জন্য এত গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায় ব্লকের নতুন বাচ্চার সাথে দেখা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।